পাবো। ভবিষ্যতে, তাহলে ঝুঁকি বলতে আমরা কি বুঝি, যে ভবিষ্যতে আমি যে পরিমাণ মুনাফা পাবো সেটা যদি না পাওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটাকে আমরা বলি ঝুঁকি। তাহলে ঝুঁকি হচ্ছে কি, দ্য রেট হুইচ আই এক্সপেক্ট ইন ফিউচার, if there is a possibility to not having this rate, there is a possibility of having risks. তাহলে রিস্ক হচ্ছে কি, আমি যে পরিমাণ মুনাফা আশা করেছি সেই পরিমাণ মুনাফা না পাওয়ার যে সম্ভাবনা সেটিকেই বলা হয় ঝুঁকি। একেবারে সিম্পল উদাহরণ যদি বলি যে আমি 20% একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে 20% মুনাফা পাবো। এখন ফিউচারে ধরো যে আনএক্সপেক্টেড সিচুয়েশন হতে পারে, দেশের ইকোনমিক কন্ডিশন খারাপ হতে পারে, যেখানে ইনভেস্টমেন্ট করেছি সেখানের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি খারাপ হওয়ার কারণে আমার মুনাফা কমে যেতে পারে। এই বিভিন্ন বিষয়ের কারণে যদি আমার সেখান থেকে লভ্যাংশ 20% না পাওয়ার সম্ভাবনা থাকে বা এর থেকে কম পাওয়ার সম্ভাবনা থাকে বা আমি অ্যাকচুয়ালি কম পাই, তাহলে এই যে ডিফারেন্স যেটা হবে সেটাই আমি ঝুঁকির কারণে পেলাম, এবং এটাই হচ্ছে ঝুঁকি। এটা আগেও তোমরা জানো যে ঝুঁকি হচ্ছে কি, আমি যেটি আশা করেছি মুনাফা সেটি না পাওয়ার সম্ভাবনা, বা 20% থেকে আমি যতটুকু কম পেলাম সেটি হচ্ছে আমার ঝুঁকি। এবার আসো মুনাফার হার বলতে আমরা কি বুঝি। মুনাফার হার হলো কোনো একটা ইনভেস্টমেন্ট প্রকল্পে বা কোনো একটা বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করার পরে সেখান থেকে যে রেট অফ রিটার্ন বা যে মুনাফা আমি এক্সপেক্ট করছি বা যে রিটার্ন আশা করছি বা যে লভ্যাংশ আশা করছি সেটাই হচ্ছে আমার মুনাফার হার। মুনাফার হার, তাহলে ঝুঁকির সাথে মুনাফার হারের সম্পর্ক কি এটা তোমরা জানো, ধনাত্মক সম্পর্ক। যদি আমি বেশি ঝুঁকি গ্রহণ করি মুনাফার হারও আমার বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু যদি আমি ঝুঁকি বেশি গ্রহণ না করি তাহলে আমার মুনাফার হার কম হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ দ্য পিপল হু উইল টেক মোর রিস্ক হি মাস্ট হ্যাভ দ্য পসিবিলিটি অফ হ্যাভিং মোর রিটার্ন। তাহলে আমার রিস্কটাকে সর্বোচ্চ লেভেলে নিতে হবে, কিন্তু লিমিট ক্রস করা যাবে না। যদি আমি রিস্কের লিমিট ক্রস করি, ধরো যে আমি আশা করছি যে আমি 20% পর্যন্ত রিস্ক আমি নিতে পারবো, কিন্তু আমি দেখলাম যে লাভের আশায় যে 20% রিস্ক নিলে আমার লাভ হচ্ছে 25%, তা আমি রিস্কটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, এবং এই কারণে দেখা গেল আলটিমেটলি আমার বিজনেস ফল করলো এবং আমার সমস্যা হয়ে গেল। সো রিস্ক এবং রিটার্নের ভিতরে একটা ব্যালেন্স রাখতে হবে, আমার লিমিট ক্রস করা যাবে না। রিস্ক খুব বেশিও নেওয়া যাবে না, আবার খুব কমও নেওয়া যাবে না। এটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন প্রিন্সিপাল যেটা আছে সেটা মাথায় রাখতে হবে। তাহলে এই আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি, আমি কিভাবে রিটার্ন ক্যালকুলেশন করব অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ রিস্কের উপরে ভিত্তি করে কিভাবে আমি রিটার্ন ক্যালকুলেশন করব এবং কিভাবে সম্পর্ক করব, কতটুকু রিস্ক হলে আমি প্রকল্প গ্রহণ করব, কতটুকু রিটার্ন হলে আমি প্রকল্প গ্রহণ করব। তাহলে রিস্ক অ্যান্ড রিটার্নের সাথে একটা কানেকশন করে আমি সিদ্ধান্ত নেব যে ওয়েদার আই উইল ইনভেস্ট ইন দিস প্রজেক্ট অর ওয়েদার আই উইল রিজেক্ট ইন দিস প্রজেক্ট। তাহলে এই বিষয়টা হলো এই আলোচনার প্রতিপাদ্য বিষয়। সো প্রথমে আমরা কিভাবে রিটার্ন ক্যালকুলেশন করব সেটা নিয়ে আমরা একটু দেখব। তোমাদের যাদের কাছে বই আছে তারা দেখো বইয়ের পেজ নাম্বার 759 পেজ 759, এখানে দেখো যে রিটার্নের একটা ফর্মুলা আছে, আর ইকুয়াল টু সি প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0। এটা হচ্ছে বেসিক ফর্মুলা অফ ক্যালকুলেটিং রিটার্ন। এই ফর্মুলায় আমরা এখানে এই ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি। এখানে ব্র্যাকেট দিলে খারাপ হয় না, বইতে ব্র্যাকেট দেয় নাই, ব্র্যাকেট দিয়ে দিতে পারো। তাইলে এইটা হচ্ছে আমাদের রিটার্ন ক্যালকুলেশন করার বেসিক ফর্মুলা। কি ফর্মুলা? রিটার্ন বা আর ইকুয়াল টু সি প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0। এখন কোনটা দ্বারা কি বোঝায়? আর মানে হচ্ছে রিটার্ন, সি মানে হচ্ছে ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লো, এখানে সি দ্বারা বোঝায় ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লো আমার বিভিন্ন ভাবে হতে পারে। এটা হতে পারে প্রফিট, হতে পারে ইন্টারেস্ট, দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রফিট হিসাবে আমার ইনফ্লো, আর একটা হচ্ছে ইন্টারেস্ট হিসাবে আমার ইনফ্লো। তাহলে দুই ধরনের ইনফ্লো, তাই দুইটা ইনফ্লোকে কম্বাইন করে আমরা বলবো সি। সি মানে হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো। এখন ধরো যে আমি একটা বিনিয়োগ আমি একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করলাম। কিসে ইনভেস্টমেন্ট করলাম? শেয়ারে ইনভেস্টমেন্ট করলাম। আমি যদি একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করি
তাহলে শেয়ার থেকে ধরো যে প্রতি বছর আমি লভ্যাংশ পাবো 10 টাকা, এই 10 টাকা যেটা সেটা হচ্ছে আমার সি বা ক্যাশ ইনফ্লো, আমি লভ্যাংশ পেলাম। তাহলে এখন শেয়ারটা যদি আমি ধরো 100 টাকা দিয়ে কিনেছিলাম, কত টাকা দিয়ে? 100 টাকা, তাহলে এটা হচ্ছে P0, পারচেজ প্রাইস অফ জিরো পিরিয়ড, অর্থাৎ আমি শেয়ারটাকে কত টাকা দিয়ে কিনেছিলাম সেটা হচ্ছে P0। P0 মানে হচ্ছে জিরো পিরিয়ডে আমি যখন ইনভেস্টমেন্ট করেছি তখন কত টাকা দিয়ে পারচেজ করেছি, পারচেজ প্রাইস অফ পিরিয়ড জিরো, বা আমার ইনভেস্টমেন্টের সময় আমি কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করেছি। যদি হয় 100 টাকা, 100 টাকা, তাহলে এই P1 মানে হচ্ছে কি, এই শেয়ারটাকে আমি কত টাকায় বিক্রি করছি, প্রাইস আফটার ইয়ার 1। এখানে 1 আমরা ধরি সিম্বলি করতে, আমি 6 মাস পরেও সেটা বিক্রি করতে পারি, আমি 2 বছর পরেও বিক্রি করতে পারি, আমি 5 বছর পরেও বিক্রি করতে পারি, 4 বছর পরেও পারি। তাহলে সেক্ষেত্রে আমি P1 ধরবো। কি কারণে? কারণ সাধারণত প্রফিট ক্যালকুলেশন করে এই কোম্পানিগুলো 1 বছর পর পর, এই কারণে এখানে ফর্মুলায় 1 আমরা ব্যবহার করেছি, যেহেতু প্রফিট ক্যালকুলেশন করা হয় 1 বছর পর পর, সেই হিসাবে আমরা এটি ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে এই ফর্মুলা তোমরা ক্লিয়ার হয়ে গেল যে সি হচ্ছে আমার, তাহলে ইনকাম আমার দুইটা ইনকাম হলো। কয়টা ইনকাম হলো? দুইটা ইনকাম। একটা হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো, এখানে আমি প্রতি বছরের মুনাফা ক্যালকুলেশন করছি, এটা আমার মাথায় রাখতে হবে, এই কারণে আমি 1 দিয়েছি। আমি 5 দিলাম না, 4 দিলাম না, 6 দিলাম না, কেন? কারণ আমি যে রিটার্নটা ক্যালকুলেশন করেছি এটা হচ্ছে 1 বছরের রিটার্ন, যেহেতু আমি 1 বছরের রিটার্ন ক্যালকুলেশন করেছি, সো আমার এখানে একবারই আমি পাবো। এখন দেখো আমি এই বছরে কি পেলাম, এই বছরে আমি যত টাকা ডিভিডেন্ড পেলাম সেটা হচ্ছে আমার, এই ধরো যে আমি 10 টাকা ডিভিডেন্ড পেলাম, 10 প্লাস আমি শেয়ারটা কিনেছিলাম হচ্ছে কত টাকায়, ধরো 100 টাকায়, আর মাইনাস শেয়ারটা আমি বিক্রি করলাম কত টাকায়, 110 টাকায়। তাহলে আমার এই আর ডিভাইডেড, এখানে হচ্ছে টোটাল ডিভাইডেড বাই হলো কি হবে, P0, মানে কিনেছিলাম 100 টাকা দিয়ে। তাহলে আমার প্রফিট যদি আমি ক্যালকুলেশন করি 10 প্লাস উপরে 10 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু আমার হচ্ছে 20 ডিভাইডেড বাই 100 স্যার ইকুয়াল নিচে টু 110 হবে না? 20%। না, নিচে 110 হবে না, কারণ P0 এর উপরে আমার প্রফিট ক্যালকুলেশন করতে হবে পারচেজ প্রাইসের উপরে। বুঝতে পেরেছো? স্যার এটা স্যার উপরে যে 100 মাইনাস 110, 110 তো P0। না না সরি, এইটা ঠিক আছে, এটা এখানে হবে 110 আর এখানে হবে 100। তাহলে এখানে এটাই 110 ছিল হলো স্যার। P1, P1 মানে হলো 110 মাইনাস 100, তাহলে এখানে আমার কত হবে, এইভাবে। তাহলে আমার 20%, তাহলে এখানে আমার রিটার্ন হবে কত পার্সেন্ট? 20%। এবার 20%। আসো, এটা হলো ইউনিভার্সাল বা বেসিক ফর্মুলা। আমরা যখন ইন্টারেস্ট পাবো তখন এই ফর্মুলাতেই আমরা সি এর জায়গায় ব্যবহার করব হলো আই, বড় হাতের আই, মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট। তাহলে ফর্মুলা হয়ে গেল আরেকটা। যদি স্পেসিফিক ভাবে বলা হয় যে আমি ইন্টারেস্ট পাচ্ছি, তখন আমি সির জায়গায় ব্যবহার করব আই। আর যদি বলা হয় যে না আমি ডিভিডেন্ড পাচ্ছি, তখন আমি আই এর এই সির জায়গায় ব্যবহার করব ডি। যদি সাধারণ শেয়ারের ডিভিডেন্ড হয় ব্যবহার করব ডি, আর যদি অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড হয় তখন হবে ডিপি। তাহলে ফর্মুলা কিন্তু মূলত পেয়ে গেলাম আমরা কয়টা? 4টা। মূলত ফর্মুলা, বেসিক ফর্মুলা হচ্ছে সি, আর বাকি সব সেম, বাকি সব সেম। তাহলে প্রথমে ছিল সি, এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা। এরপর যদি ইন্টারেস্ট হয় কোনো কিছুর, ইন্টারেস্ট হলে সির জায়গায় ব্যবহার করব বড় হাতের আই, ইন্টারেস্ট অ্যামাউন্ট। আর যদি হয় ডিভিডেন্ড সাধারণ শেয়ারের, তাহলে ব্যবহার করব ডি। আর যদি হয় অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড, তাহলে ব্যবহার করব হলো ডিপি। তাহলে এই হচ্ছে আমাদের রিটার্ন ক্যালকুলেশন করার ফর্মুলা। এইভাবে আমরা রিটার্ন ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো বিষয়টা? কারো কোনো কনফিউশন আছে এখানে? না স্যার, 100% বুঝছি। আচ্ছা, তাইলে এই যে কর্মপত্র আছে, তোমাদের হোমওয়ার্ক থাকবে কর্মপত্র 1-এর 1 এবং 2, এই দুইটা অঙ্ক একেবারে ভালো করে উদাহরণটা দেখবা, উদাহরণ 1 ভালো করে দেখবা, দেখে কর্মপত্র 1 আর 2 যদি ভালো করে বুঝতে পারো, তাহলে এখানে রিটার্ন ক্যালকুলেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা রিস্ক নিয়ে একটু আলোচনা করি, যে ঝুঁকি কি কি ধরনের হতে পারে। কয়েকটা আলোচনা আছে। একটা হচ্ছে একক ঝুঁকি, পেজ নম্বর 762-তে। একক ঝুঁকি, একক ঝুঁকি বলতে কি বোঝায়? একটা মাত্র কোম্পানিতে ইনভেস্টমেন্ট যদি আমি করি, বা একটা মাত্র সিকিউরিটিজে যদি আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে আমার যে ঝুঁকি আছে সেটাকে বলা হয় একক ঝুঁকি।
বা সিঙ্গেল অ্যাসেট রিস্ক বা সিঙ্গেল ইনভেস্টমেন্ট রিস্ক, একটা মাত্র সিকিউরিটিতে যদি আমি ইনভেস্টমেন্ট করি বা একটা মাত্র কোম্পানির শেয়ারে যদি আমি ইনভেস্টমেন্ট করি। আর পোর্টফোলিও ঝুঁকি কি, আমি যখন একাধিক প্রকল্পে ইনভেস্টমেন্ট করব বা একাধিক বিনিয়োগ ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করব, ধরো বিনিয়োগ ক্ষেত্র এ, বিনিয়োগ ক্ষেত্র বি, বিনিয়োগ ক্ষেত্র সি, এই তিনটাতে যখন আমি ইনভেস্টমেন্ট করব তখন আমার তিনটা সিকিউরিটিজ মিলে আমার যে পোর্টফোলিও রিস্ক হবে সেটাকেই আমি বলবো পোর্টফোলিও রিস্ক। অর্থাৎ যখন আমি একটা সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করব তখন আমার যে সিঙ্গেল অ্যাসেট রিস্ক বা ইনভেস্টমেন্ট রিস্ক সেটাকে বলা হবে একক ঝুঁকি। আর when I will invest in more than one project or investment project, then the risk arises, that is called portfolio risk. এখন ঝুঁকির প্রকারভেদ যদি আমরা আলোচনা করি, দেখো পেজ নাম্বার 763-তে আছে কোম্পানি রিস্ক। কোম্পানি রিস্ক বলতে কি বোঝায়? যে রিস্কটা হচ্ছে বিশেষ কোনো কোম্পানির জন্যই ঝুঁকি। ফর এক্সাম্পল, ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস হলো একটা কোম্পানি, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভিতরে যে কোনো একটা ফ্যাশন হাউস, ধরো জেড ফ্যাশন হাউস, এই জেড ফ্যাশন হাউসের যদি এমন হয় যে তার লিকুইডিটি ক্রাইসিস হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ওই কোম্পানির লিকুইডিটি রিস্ক বা ঝুঁকি। তাহলে স্পেসিফিক কোনো কোম্পানির জন্য বিশেষ কোনো কারণে যদি কোনো ঝুঁকি হয় তাহলে সেই ঝুঁকিকে আমরা বলবো কোম্পানি রিস্ক। স্পেসিফিক কোনো কোম্পানির বিশেষ কোনো কারণে যদি কোনো ঝুঁকি হয়। আর যদি বাজার ঝুঁকি আমরা বলি তাহলে সেটাকে বলা হয় মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ বাজারের সমস্ত কোম্পানিগুলো মিলে বাজারের যে ঝুঁকিটা আছে, বাজারের ঝুঁকি উদাহরণ কি দেয়, যে ধরো যে ইন্টারেস্ট রেট বাজারে কমে গেছে, অথবা ইন্টারেস্ট রেট বাজারে ফল করলো বা মানে কমে গেল, অথবা ইন্টারেস্ট রেট ইনক্রিজ করলো বা বেড়ে গেল। তাহলে এই যে ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল বা কমে গেল, এই ইম্প্যাক্টটা কি একটা কোম্পানির উপরে হবে নাকি অনেকগুলো কোম্পানির উপরে হবে? অনেকগুলো কোম্পানির উপরে হবে। আর এইটাকে বলা হবে মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকি। আর বাজার ঝুঁকি যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, এটা অনেক পলিসি ডেভেলপমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। শুধুমাত্র একজন ব্যক্তি অথবা একটা কোম্পানি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই কারণে বাজার ঝুঁকিটাকে বলা হয় নিয়ন্ত্রণ অযোগ্য, যেটা কোনো সিঙ্গেল কোনো ইনভেস্টর বা কোনো কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। হ্যাঁ বাঁধন বলো। স্যার আজকে স্যার এই বন্ধে স্যার পড়ান স্যার, সব বেশিরভাগ মাথার উপর দেখে গেছে গা। আর স্যার টাইমও স্যার শেষ পর্যায়ে। আর কয়েকটা পয়েন্ট একটু আছে মাত্র, খুবই এই টপিকটা শেষ করি, নাহলে তো এই টপিক আবার নতুন করে আগামীতে কি অন্যদের কি মতামত? স্যার টাইম স্যার শেষ পর্যায়ে 42 বেজে গেছে। জি স্যার এই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে, স্যার, তাহলে আজকে বলো। বাজার ঝুঁকি শেষ হইলে স্যার এখানে থাক স্যার। আচ্ছা তাহলে বাজার ঝুঁকি পর্যন্ত আমরা রাখি, পরে আগামী ক্লাসে আমরা আরো ঝুঁকির কিছু কিছু বিষয় আছে তো, তাহলে আর শেষ করা যাবে না, অসুবিধা নেই। তাহলে কোম্পানি ঝুঁকি এবং বাজার একক ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি, তারপরে কোম্পানি ঝুঁকি আর হচ্ছে বাজার ঝুঁকি, এগুলো কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে মোট ঝুঁকি যদি আমরা বলি, মোট ঝুঁকি হচ্ছে কোম্পানি ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি, এই দুইটা যোগ করলে যে ঝুঁকি বের হয় সেটাকে আমরা বলি মোট ঝুঁকি। এই পর্যন্ত আজকে রাখলাম ওই পেজ নাম্বার 764-তে। তাহলে মোট ঝুঁকি ইকুয়াল টু বাজার ঝুঁকি প্লাস কোম্পানি ঝুঁকি, ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানির ঝুঁকি প্লাস বাজারের যে ঝুঁকি, এই দুইটা ঝুঁকি যোগ করলে হয় মোট ঝুঁকি। তাহলে এখানে সিঙ্গেল ইনভেস্টমেন্টের ঝুঁকি হচ্ছে কি একটা কোম্পানিতে বিনিয়োগ করার ঝুঁকি বা একটা সিকিউরিটিতে বিনিয়োগ করার ঝুঁকি। পোর্টফোলিও ঝুঁকি কি, একাধিক বিনিয়োগ ক্ষেত্রে যখন আমি বিনিয়োগ করব তখন আমার কি ঝুঁকি, টোটাল ঝুঁকিটা কি। আর কোম্পানি ঝুঁকি কি, নির্দিষ্ট একটা কোম্পানির কি ঝুঁকি আছে। আর বাজার ঝুঁকি হচ্ছে কি, টোটাল বাজারের কি ঝুঁকি। আর কোম্পানি ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি ইকুয়াল টু মোট ঝুঁকি। এই পর্যন্ত আপাতত থাকলো। আগামী ক্লাস এগুলো তোমরা দেখবে। আর ওই যে দুইটা অঙ্ক দিলাম, হ্যাঁ এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক অবশ্যই করবা। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? আমাদের হাতে এখনো 1 মিনিট 30 সেকেন্ড আছে। না স্যার কোনো প্রশ্ন নাই। আজকে যতটুকু পড়ানো হয়েছে কোনো কনফিউশন আছে নাকি কারো? না স্যার। তুমি তো বললা না, আর তো কেউ কিছু বলে না। এই কারো কোনো কনফিউশন আছে? স্যার সবচেয়ে বেশি কষ্ট করি স্যার আমি, স্যার আমার যেহেতু ক্লিয়ার স্যার, এখানে
মানে স্যার তুমি সবকিছু বুঝছি। যাক, ভেরি গুড। স্যার 100% একবারে ক্লিয়ার। 100% ভালো ক্লিয়ার, লাগছে। অল ক্লিয়ার, খুশকি ড্যান্ড্রফ নাকি? হ্যাঁ স্যার। একবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বাসায় ওকে, এগুলো- ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাসায় প্র্যাকটিস করো, এই দুইটা অঙ্ক ঠিক মতো করে ফেলো। আর এই ঝুঁকি যতটুকু পড়ালাম এগুলো নিয়ে দেখো। আগামী ক্লাসে আমরা তাহলে এই ঝুঁকির বিভিন্ন বিষয় আদার্স করে ঝুঁকি কিভাবে ক্যালকুলেশন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে হ্যাঁ, স্যার, স্যার। ওকে। আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, থ্যাংক ইউ আল্লাহ স্যার। হাফেজ স্যার। ওকে, ওয়েলকাম, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।